নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে দাঁড়িয়ে আছি রাত্রির বেলা কোনো এক প্রত্যন্ত রেলওয়ে স্টেশনে। কিন্তু জীবন এবং রাজনীতি দুটোই এই রেল লাইনের মতো নয়। সেটা অনেকটা যেন ট্রাফিক জ্যাম সম্পন্ন, খানাখন্দে ভরা, কখনো কখনো অনেকটা আমাদের এই বাস, ট্যাক্সি যানবাহনের সাধারণ রাস্তার মতো। সেখানে অনেক বাঁক, অনেক থেমে যাওয়া, অনেক ওঠা পড়া। আর এই সমস্ত নিয়েই আমি অতীতে একটা এপিসোড করেছিলাম ভোটের আগে। সেই এপিসোডটার নাম ছিল পোড়ামাটি নীতি নিয়ে। এই কি পোড়ামাটি নীতি? এই পোড়ামাটি নীতিটা খুব সংক্ষেপে বলার যে যখন আপনার দুবার হয়েছিল, মোটামুটি বিখ্যাত যেটা, একবার হয়েছিল সেই নেপোলিয়নের সময়, যখন ইংরেজ সৈন্যরা এই পোড়ামাটি নীতি ব্যবহার করেছিল। আর একবার হয়েছিল হিটলার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যখন রাশিয়ান সৈন্যরা এই পোড়ামাটি নীতি ব্যবহার করেছিল বলে জানা যায়। এখন পোড়ামাটি নীতিটা কি? যে যদি বিপক্ষ সৈন্যের বা পরাক্রম অত্যন্ত বেশি হয় এবং মোটামুটি বোঝা যায় যে না আর জেতা যাবে না, তখন এই পিছু হটা বা প্রায় জিততে পারবে না এরকম অবস্থা যারা মনে করে নিচ্ছে যে সৈন্যদল, তারা কি করত? তারা সেই এলাকার নিজেদেরই বিভিন্ন রকমের কি বলবো, নির্মাণ, ব্রিজ, জনবসতির অংশ, যেগুলো অন্যান্য সৈন্যদল এসে মানে বিপক্ষ সৈন্যদল, শত্রু শিবির এসে দখল করে নিতে পারে, তারা সেগুলোকে নিজেরা ধ্বংস করে দিত। এর মধ্যে যানবাহনের যে সড়ক পথ, রেলপথ, এগুলো বিশেষ উল্লেখযোগ্য, যাতে সেই সৈন্যদল এসে আর কিছুই না পায়, কিছুই করতে না পারে। আর ঠিক অনেকটা মিল পাচ্ছিলাম আমি, তাই ভোটের আগে ওই এপিসোডটা করেছিলাম পোড়ামাটি নীতি নিয়ে, যাতে বিশদে ইতিহাসের বিভিন্ন তথ্য তুলে আপনাদের সামনে সেই বিষয়টাকে ইঙ্গিত দিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও কিন্তু হয়তো ওই পোড়ামাটি নীতি প্রয়োগ করছে। তার কারণ তারা নিশ্চিতভাবে তখন বুঝতে পারছিল আর বিজেপিকে রোধ করে রাখা যাচ্ছে না। আর সেটারই এফেক্ট যে কতটা সত্যি, সেটা এই বিজেপি সরকার ৪ঠা মের পরে শপথ গ্রহণের পর থেকে কিন্তু বুঝতে পারছে। যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বেশ কয়েকবার বলেও ফেলেছেন, এবং সাধারণ মানুষ যত বেশি তথ্য সামগ্রী আমাদের চোখের সামনে উঠে আসছে, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল নেটওয়ার্কের যুগ, একটা কিছু ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সেটার ভিডিও হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেটা নিয়ে রিলস হয়ে যাচ্ছে, তথ্যগুলো দেখা যাচ্ছে চোখের সামনে। অনেক ক্ষেত্রে যে ফেক তথ্য থাকে না তা নয়, কিন্তু একটা সামগ্রিক ধারণা তো তৈরি হয়। আর সেই সামগ্রিক ধারণা দেখিয়ে দিচ্ছে যে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেটা একেবারে মমতা সরকারই বলা উচিত, এবং স্বৈরাচার, বিদেশি শাসনের অনুপ্রবেশ, লুণ্ঠন, কেলেঙ্কারি, সামগ্রিক অরাজকতা, অন্ধকার এক যুগ বলে আমি বলে থাকি। সেটাতে এই বিজেপি সরকার আসবার পর কি দেখা যাচ্ছে? যে যেখানে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী বলেছেন যে যেখানে কিনা হাত দেওয়া যাচ্ছে, যে ডিপার্টমেন্টে হাত দেওয়া যাচ্ছে বা যে সামাজিক ক্ষেত্রে হাত দেওয়া যাচ্ছে, সেখানটাতেই বস্তা পচা অবস্থা, সেখান থেকেই দুর্গন্ধ বেরোচ্ছে, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি সেখানে উঠে আসছে। এবার কোনটা ছেড়ে কোনটা ধরবে, এরকম একটা সিচুয়েশন। সেটা আপনি আসুন লক্ষ্মীর ভাণ্ডার দেখুন, কত কত ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডার তার মধ্যে ভিতরে বসেছিল, 30 লক্ষ কাছাকাছি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর সংখ্যায় বোঝা যাচ্ছে। তার সাথে আবার পুরুষরাও সেটা পেত। এবার যখন সরকার আসলো, সেখানে দেখলো পোড়ামাটি নীতি।
খেলে দিয়ে চলে গেছে। কিরকম ব্যাখ্যা করে বলি। প্রথমত, ওই পরিমাণ রাজস্ব তার মানে ভুয়োরা বছরের পর বছর পেয়েছে। মানে রাজস্ব মানে কি, আমাদের ট্যাক্সের টাকাটা সেইভাবে বেআইনি যাদের পাওয়ার কথা না তারা পেয়েছে, সেটা প্রত্যক্ষ ক্ষতি। আবার সেই টাকাটা সাইফন হয়ে বা ঘুর পথে আবার ওই তৃণমূল কংগ্রেসেরই বিভিন্ন রকম নেতা মন্ত্রীদের পকেটে ঢুকেছে। এটা তো একটা ক্ষতি। এবার অন্নপূর্ণা ভাণ্ডার যখন চালু হলো, তখন সেখানে তো ছানবিন করা ছাড়া একটি আদর্শ রাষ্ট্রবাদী সরকারের আর কোনো উপায় থাকে না। ছানবিন করতে গেলে প্রথমত যে অংশটা চালু হয়েছে আর যে অংশটা ছানবিন চলবে, সেটার মধ্যে তো অবশ্যই একটা সময়ের ব্যবধান থাকবে। তাহলে সেই সময়ের ব্যবধান কাটাতে গেলে কখনো কখনো কারো কারো মধ্যে অসন্তোষের মনের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। আর এখান থেকেই কিন্তু সুযোগ সন্ধানী যারা যারা অস্তিত্বহীন হলেও কিছু কিছু ভাবে বিরোধী অস্তিত্ব নিজেদেরকে প্রমাণ করবার চেষ্টা করছে, ঠিক এই ছিদ্রগুলো কিন্তু তারা খুঁজে বার করবার চেষ্টা করছে। এই দেখো, এইখানে ও লক্ষ্মীর অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি, কেন অন্নপূর্ণা ভাণ্ডার দেরি হচ্ছে, কেন এইভাবে হচ্ছে না, ওইভাবে হচ্ছে না, ইত্যাদি 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 প্রশ্ন। ভুলেই যাচ্ছে যে সরকারটা মাত্র 2 মাস এসেছে এবং এই পোড়া মাটির ওপর চলছে। হিরোশিমা নাগাসাকি দিবস একটা গেল, 6 তারিখ একটা গেল, 9 তারিখ সেটা তো আসছেই। এখন সেই যে রকম ধ্বংস হয়েছিল, সেখান থেকে আবার যেমন নতুন জাপানের পুনর্জাগরণ হয়েছিল, আমাদের পশ্চিমবঙ্গ আক্ষরিক অর্থে প্রায় সেরকম। আজকে খেয়াল করে দেখুন, যে পরিমাণ শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই সময়, যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন হয়েছিল সেই সময়, তাহলে এই প্রত্যেকটি ক্ষেত্রের যে রাজস্ব, সেই রাজস্বটা কিন্তু সরকারের ঘরে ঢোকেনি, বরঞ্চ সেই রাজস্বটা বা সেই ট্যাক্সের টাকাটা ঘুর পথে গিয়ে ঢুকতো সেই সময়ের বিভিন্ন নেতা মন্ত্রী, সে একেবারে বড় থেকে কুচো মেজো ছোট সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। যখন সেটা ছড়াছড়ি হয়ে গেছিল আর সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছিল, তখনই কিন্তু এই পরিবর্তনটা আসে। এখন এই সরকারের কাছেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে এই যে চতুর্দিকের এই ধ্বংসস্তূপ, এই ধ্বংসস্তূপের মধ্যে, অর্থাৎ পোড়া মাটি, চতুর্দিকে এই পোড়া মাটির মধ্যে সেই মাটিকে উর্বর করা, মানে সামাজিক ক্ষেত্রটাকে একটু গুছিয়ে নেওয়া, বুঝিয়ে নেওয়া, পরিষ্কার অর্থে এই দুটো কাজই খুব প্রয়োজন। আর সেখানে তাদের পার্টি কর্মীরা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, যে একটা নতুন সমাজের বার্তা দেওয়াটা একটা খুব জরুরি জায়গা, তেমনি প্রশাসনের যে অংশগ্রহণ, প্রশাসনের যে সদর্থক বার্তাগুলো, সেই বার্তাগুলোতে হতাশ না হয়ে সেই বার্তাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলা। তাহলে মূল কথা হচ্ছে ওই পোড়া মাটির ওপর লাঙল দিয়ে, জল দিয়ে নতুন ফসল ফলানোটাই কিন্তু হচ্ছে এই সরকারের আসল চ্যালেঞ্জ। আর এখানে ওই যাকে বলে যে একটা অতিরিক্ত দুর্ভোগ যদি বলা হয়, সেই অতিরিক্ত দুর্ভোগের মতো কিন্তু একটা অংশ থেকে যাচ্ছে, যেটা বিদেশি অনুপ্রবেশ ঘটেছিল এবং যারা এখনো সেই অনুপ্রবেশের পরেও এখানে রয়ে গেছে, পালানোর পরেও থেকে যাচ্ছে। সেই অংশটা কোনটা, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্ব দিয়ে সবার কাছে ঘোষণা করেছেন যে 27 লক্ষ, যেটা অ্যাপেলেট ট্রাইব্যুনালে এসআইআর এর পরে আবেদনের জন্য নির্ধারিত ছিল, যার জন্য অত কোটি কোটি টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অত উকিল দিয়ে অত লড়াই করে সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন রকমের প্রয়াসে এসআইআরটাকে বানচাল করবার চেষ্টা করেছিলেন। তাহলে আজকে স্পষ্ট সত্যটা কোথায় উঠে আসছে, তার মধ্যে 20 লক্ষ ওই অ্যাপেলেট ট্রাইব্যুনালে আবেদনই করে। তাহলে কারা তারা, আর কারা তারার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা কোথায় গেল। এই কোথায় গেলটা আর তারা কারা, এইটা উঠে আসতে পারে এই আগামী যে সেন্সাসটা চালু হয়ে গেছে, তাতে তো খানিকটা উঠবেই, তাতে তো তথ্য দিতেই হবে। আর এই
প্রত্যেকটা যে বেনিফিশিয়ারি স্কিম যেগুলো, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হতে পারে, বিভিন্ন রকম স্কলারশিপ স্কিম হতে পারে, এছাড়া অন্যান্য আরো সামাজিক প্রকল্প যেমন এই পশ্চিমবঙ্গ আবাস ইত্যাদি, প্রত্যেকটাতেই কিন্তু এবার নাগরিক তথ্যগুলো, যে তথ্যগুলোর ওপর ভিত্তি করে আগামী দিন ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ এগিয়ে যাবে, আমাদের ব্যক্তিগত যে সমস্ত তথ্যগুলোর অরিজিনাল তথ্যগুলো, সেই তথ্যগুলো কিন্তু এগুলোতে প্রত্যেকটাতেই দিতে হবে। এই প্রসেসটা, এই ছাঁকুনি প্রসেসটা যে সামাজিক ক্ষেত্রে শুধু তাই নয়, সরকারি ক্ষেত্রে কিন্তু মানে বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলিতেও কিন্তু এই রকম যে ঝাড়াই বাছাই ছাঁকাই পর্বটা চলছে, সেটার জন্যেও কিন্তু ওই পরিমাণ সময়টার প্রয়োজন। ওদিকে আপনারা জানেনই, আমরা লাগাতার সেই এপিসোড করে চলেছি যে কেন্দ্র সরকারের এই বর্ষাকালীন যে গুরুত্বপূর্ণ অধিবেশন, সেই অধিবেশনটাকে বানচাল করবার যে প্রয়াস, সেটা আরশোলা, সঙ্গে বিভিন্ন রকম বিরোধী দল টুকরে টুকরে গ্যাংয়ের যে চেষ্টা, তারপরেও সেই বিলগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলগুলো কিন্তু সামনে অপেক্ষা করে রয়েছে, এবং আমাদের কাছে যা সূত্রের খবর, প্রতিটা বিলই কিন্তু পাশ করানোর জন্য সরকার বদ্ধপরিকর। ফলত আগামী দিনে একটা সুস্থ শান্তিপূর্ণ একটা জায়গা সমাজে আসতে পারে বলে আমরা আশা রাখছি। আর রাজ্য সরকার আর কেন্দ্র সরকার এখন এক সুরে বাঁধা। এই আশাটা অনেক জায়গাতেই দেখছি, অনেক নিরাশা, অনেক হতাশা, তার মধ্যে স্বপ্নের সওদাগর তো কাউকে হতেই হয়, আশা তো দেখতেই হয়। আর সেই আশা নিয়েই আজকের এই এপিসোডে আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা চ্যানেলটিকে লাইক করুন, সাপোর্ট করুন, শেয়ার করুন, এবং আপনাদের মতামত হাত খুলে লিখে একটু শেয়ার করলে সকলের চোখে পড়বে সেটা। আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। নিত্য নতুন একটু অন্য স্বাদের বিভিন্ন রকম এপিসোড নিয়ে আপনাদের সামনে অবশ্যই আগামী দিনে ফিরে আসছি। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।